আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। ঘটনা স্ক্রিপ্টিংয়ে রয়েছে নেহা। ধরো তুমি হরিদ্বার বা কোনো একটা জায়গার জন্য ঘুরতে বেরিয়েছ, ট্রেনে উঠছ। ওঠার পরে তোমার সাথে অদ্ভুত রকমের ঘটনা ঘটছে। যদিও এগুলো এখন আর হয় না বললেই চলে, কারণ এখন প্রচুর জনবহুল হয়ে গেছে। কিন্তু আজকের ঘটনাটা একদম অন্যরকম। তোমরা শুনে একদম ভয় পেতে চলেছ। এমন ঘটনা তোমরা আগে শুনেছ কি না আমার যথেষ্ট সন্দেহ আছে। তাই বলছি, তোমরা আর একদম দেরি করো না, আমরাও এখন শুরু করে দেব। লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু করে দিও। চলো এবার আমরা শুরু করি আজকের প্রথম ঘটনা। হাওড়া স্টেশন সবসময়ই ভিড়ভাট্টা আর হট্টগোলে ভরা থাকে, কিন্তু সেই রাতে স্টেশনের পরিবেশটা অদ্ভুত রকম নিস্তব্ধ লাগছিল। এত কারণ তখন রাত প্রায় 10:30। বেশিরভাগ ট্রেন ছেড়ে গেছে, আর কয়েকটা ট্রেন তখনও প্ল্যাটফর্মে দাঁড়ানো। হাওড়া থেকে হরিদ্বার যাওয়ার যে ট্রেনটা ধরতে যাচ্ছিলাম সেটা ছিল রাতের একটা এক্সপ্রেস ট্রেন। বহু পুরনো ট্রেন, দিনের পর দিন একই রুটে ছুটে চলেছে, বহু যাত্রী বহন করেছে। কিন্তু এই ট্রেন নিয়ে শোনা যায় অনেক গুজব, বিশেষ করে রাতের কামরাগুলো নিয়ে। তবে আমি সেসব কুসংস্কার মানতাম না, তাই সেদিনের ভ্রমণকে একেবারেই সাধারণ ভ্রমণ ভেবেই শুরু করেছিলাম। আমাদের সাথে ছিল আরও কয়েকজন পরিচিত, মোট 6 জন। সবাই মিলে স্লিপার কামরার টিকিট কাটা হয়েছিল। কামরায় উঠে বসার পর সব কিছুই স্বাভাবিক মনে হচ্ছিল। লোকজন কথা বলছে, প্যাকেট খুলে রাতের খাবার খাচ্ছে, জানলা দিয়ে আলো ঝলমল করছে, প্ল্যাটফর্মের দৃশ্য চলে যাচ্ছে। তবে একটা অদ্ভুত জিনিস আমি লক্ষ্য করেছিলাম। আমাদের কামরার একদম কোণের সিটে একজন বয়স্ক লোক বসেছিলেন, একেবারে নীরব, সাদা ধুতি আর পুরনো টাইপের গেঞ্জি পরে। চোখ দুটো বড় বড়, কিন্তু দৃষ্টি যেন ফাঁকা। তিনি একেবারেই কোনো কথা বলছিলেন না, আর আশেপাশের কারোর সাথে কোনো সম্পর্ক রাখছিলেন না। আমি ভেবেছিলাম হয়তো একলা ভ্রমণ করছেন, চুপচাপ থাকতে ভালোবাসেন, তাই আর গুরুত্ব দিইনি। কিন্তু রাত বাড়ার সাথে সাথে অস্বস্তিটা বেড়ে যেতে লাগলো। ট্রেনটা যখন বর্ধমান পেরিয়ে গেল, তখন হাওয়ার টানটা হঠাৎ খুব ঠান্ডা লাগতে শুরু করলো, অথচ জানলার কাচ বন্ধ ছিল। সবাই কম্বলে মুড়ি দিল। আমি একটা সময় লক্ষ্য করলাম সেই বয়স্ক লোকটা আমাদের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখে কোনো আবেগ নেই, শুধু যেন শূন্যতার মতো তাকানো। আমার পাশের সিটে বসা বন্ধু তখন ফিসফিস করে বলল, ওকে আগে কোথাও দেখেছিস নাকি? লোকটা কিছুটা চেনা লাগছে না? আমি ভালো করে তাকিয়ে দেখলাম, কিন্তু চেনা মনে হলো না। তবে একটা অস্বস্তি বুকে জমে উঠল। এরপর ট্রেনটা আসানসোল পেরিয়ে অনেকটা এগিয়ে গেলে কামরায় হঠাৎ অদ্ভুত নীরবতা নেমে এলো। সাধারণত স্লিপার কামরায় কেউ না কেউ কথা বলে, কেউ গান শোনে, কেউ মোবাইলে ব্যস্ত থাকে। কিন্তু তখন সবাই যেন একসাথে চুপচাপ হয়ে গেল। শুধু রেল লাইনের শব্দ টুকটুক করে শোনা যাচ্ছিল। আমি হঠাৎ খেয়াল করলাম সেই বয়স্ক লোকটা আর সিটে নেই, অথচ কয়েক সেকেন্ড আগেও তিনি ঠিক সেখানেই বসেছিলেন। আমি ভেবেছিলাম হয়তো টয়লেটে গেছেন, তাই মাথায় আনলাম না। কিন্তু 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট কেটে গেলেও তিনি আর ফিরে এলেন না। তখনই পাশের ব্যাগে শুয়ে থাকা একজন যাত্রী হঠাৎ চিৎকার করে উঠল। সবাই আঁতকে উঠে তাকালো। লোকটা গলা চেপে ধরে কাঁদতে কাঁদতে বলছিল, কে 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 আমার গলায় হাত দিল? আমরা সবাই ছুটে গেলাম, কেউই তার পাশে ছিল না, অথচ তার গলায় লাল, স্পষ্ট লালচে দাগ, যেন কারোর লম্বা আঙ্গুল দিয়ে চেপে ধরা হয়েছে। সবাই হতভম্ব, কেউ বলল হয়তো দুঃস্বপ্ন। কিন্তু আমরা যারা গলায় দাগটা দেখেছিলাম তারা জানতাম ওটা স্বপ্ন না। তখন হঠাৎ কামরার এক কোণে চোখ পড়ল। সেই সাদা ধুতি পাঞ্জাবি পরা লোকটা আবার সিটে বসে আছে, যেন কিছুই হয়নি। মুখে ফ্যাকাশে হাসি, কোনো শব্দ নেই। সবার ভয় আরও বেড়ে গেল। তখন টিকিট চেকার এলো। আমরা ঘটনাটা তাকে বললাম,
সে অবাক হয়ে সেই লোকটার কাছে গিয়ে টিকিট চাইল, কিন্তু লোকটা শুধু তাকিয়ে রইল, কোনো উত্তর দিল না, কোনো কাগজ দেখালো না। চেকার বিরক্ত হয়ে বলল, এমন যাত্রীদের জন্যই ঝামেলাটা হয়। তারপর পাশ কাটিয়ে চলে গেল। কিন্তু পরে স্টেশনে নামার পর যখন সে আবার কামরায় ঢুকল, তখন অবাক হয়ে জিজ্ঞাসা করল, কই, কোথায় লোকটা? এখানে তো কেউ বসে নেই। আমরা সবাই তখন হতবাক, কারণ আমাদের চোখের সামনে সেই লোকটা তখনও বসেছিল, কিন্তু টিকিট চেকার যেন তাকে দেখতেই পাচ্ছিল না। সেই মুহূর্তে বুকের ভেতর থেকে এক অদ্ভুত শীতলতা নেমে এলো, যেন আমরা যে দৃশ্য দেখছি সেটা অন্যরা দেখছে না। আমাদের পাশের এক যাত্রী তখন ভয় পেয়ে বলে উঠল, এই কামরায় নাকি বহু বছর আগে একটা দুর্ঘটনা ঘটেছিল, কেউ মারা গিয়েছিল আমি শুনেছি। কথাটা শেষ হওয়ার আগেই ট্রেনটা হঠাৎ ঝাঁকুনি খেল। আলো নিভে গেল কয়েক সেকেন্ডের জন্য। সেই আধারে সবাই একে অপরকে আঁকড়ে ধরেছিল। হঠাৎ আমি অনুভব করলাম ঠান্ডা একটা বাতাস আমার কানের পাশে এসে ফিস ফিস করে বলল। শব্দগুলো স্পষ্ট শোনা যাচ্ছিল না, কিন্তু একবারই যেন এখানেই এখানেই এইরকম কিছু শব্দ ভেসে এলো। আলো ফিরে আসার পর আমি ঘেমে গিয়েছিলাম। তাকিয়ে দেখি লোকটা নেই, সিট ফাঁকা, কিন্তু সিটের কুশনে ভেজা দাগ পড়ে আছে, যেন কেউ ভিজে কাপড় পরে বসেছিল। তারপর থেকে পুরো রাতটা আর কেউ ঠিকমতো ঘুমোতে পারেনি। প্রত্যেকেই কেমন ভয়ের মধ্যে ছিলাম। জানালা দিয়ে বাইরে তাকালে অদ্ভুত ছায়ামূর্তি দেখতে লাগছিল। মাঝে মাঝে মনে হচ্ছিল কেউ আমাদের কামরার বাইরে হাঁটছে, অথচ করিডোর পুরো ফাঁকা। এক সময় ভোরের দিকে যখন ট্রেন কানপুরে পৌঁছালো, তখন হঠাৎ একজন বৃদ্ধ কুলি এসে বলল, আপনারা ওই কামরায় ছিলেন, জানেন না? ওই কামরাটা বহু বছর আগেই কুখ্যাত হয়ে গেছে। প্রায় 20 বছর আগেই কামরাতে এক যাত্রীকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। তার গলায় হাতের দাগ ছিল, আর তারপর থেকেই মাঝে মাঝে যাত্রীরা বলে একটা সাদা পোশাকের লোককে দেখে, কিন্তু টিকিট চেকাররা বা সবাই কিন্তু দেখতে পায় না, কেবল কয়েকজন যাত্রী দেখতে পায়। কথাগুলো শুনে আমাদের সবার শরীর শিউরে উঠেছিল। ভয়টা তখন আরও গভীর হলো। আমরা চাইছিলাম হরিদ্বার পৌঁছে যত তাড়াতাড়ি সম্ভব এই ট্রেন থেকে নামতে, কিন্তু এর মধ্যেই আর একটা অদ্ভুত ঘটনা ঘটল। কানপুর স্টেশনে দাঁড়িয়ে কুলি যেটা বলল, সেটা শুনে আমরা সবাই একেবারে অবাক আর আতঙ্কিত হয়ে গিয়েছিলাম। ভোরের আলোয় চারপাশটা তখন ব্যস্ত, লোকজন দৌড়াচ্ছে, চা বিক্রেতার হাঁক, কুলিরা মাল বইছে, কিন্তু আমাদের কামরার ভেতরে যেন এক অদৃশ্য চাপা অন্ধকার আটকে ছিল। আলো থাকা সত্ত্বেও এক অস্বস্তি ঘিরে রেখেছিল। আমরা ঠিক করলাম দিনের বেলা হয়তো কিছু হবে না, তাই সান্ত্বনা দিয়ে নিজেদের সামলালাম। সকালের খাবার এলো, সবাই নীরবে খেলাম, কিন্তু প্রত্যেকের মনে প্রশ্ন ঘুরছিল, সেই সাদা পোশাকের বৃদ্ধ লোকটাকে কেনই বা আমাদের কয়েকজনই আমরা দেখতে পেলাম, অথচ টিকিট চেকার বা অন্যরা তাকে দেখতে পেল না কেন? তার উপর গলায় দাগ পড়া ব্যাপারটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যতবার আমরা সেই সিটটার দিকে তাকাচ্ছিলাম, ততবারই মনে হচ্ছিল কেউ অদৃশ্য হয়ে বসে আছে জানলার পাশে আর ফাঁকাকে তাকিয়ে আছে। তার উপর গলায় দাগ পড়া ব্যাপারটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যতবার আমরা সেই সিটটার দিকে তাকাচ্ছিলাম, ততবার মনে হচ্ছিল কেউ অদৃশ্য হয়ে বসে আছে জানলার পাশে আর ফাঁকা চোখে তাকিয়ে আছে। ট্রেন তখন এলাহাবাদ পার হয়ে ক্রমে উত্তরপ্রদেশের শুষ্ক সমতলের ভেতর ঢুকে পড়েছে। দুপুর নাগাদ সবাই একটু শান্ত হয়েছিল, কিন্তু ঠিক দুপুর 12টার সময় এক ভয়ঙ্কর ঘটনা ঘটল। কামরার ভেতরে এক অচেনা আওয়াজ ভেসে এলো, যেন কেউ খুব আস্তে আস্তে গুনগুন করে গান গাইছে। গানটা ছিল পুরনো ধাঁচের, স্পষ্ট শোনা যাচ্ছিল না, কিন্তু সুরটা একেবারেই বাংলা লোকগানের মতন, অথচ আশেপাশে সবাই হিন্দিভাষী। আমরা একে অপরের দিকে তাকালাম। শব্দটা আসছিল কোণের দিক থেকে, সেই সিটটাই যেটা রাতভর আমাদের ভয় ধরিয়েছিল। সিটটা ফাঁকা ছিল, তবুও গান শোনা যাচ্ছিল। আমরা সবাই থ মেরে বসে রইলাম। ঠিক তখনই হঠাৎ জানলার কাছে কুয়াশার মতো কিছু জমে উঠল, অথচ দুপুরবেলা রোদ ঝলমলে, বাইরে কুয়াশা নেই। আমরা সবাই দাঁড়িয়ে পড়লাম ভয়ে,
কেউ বিশ্বাস করতে চাইছিল না, কিন্তু সবাই একই জিনিস দেখেছিল। ভয় পেয়ে আমরা কামরার দরজা খুলে পাশের কামরায় গিয়ে দাঁড়ালাম। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যখন পাশ ফিরে আবার তাকালাম, তখন সিটটা একেবারে স্বাভাবিক, কাঁচ পরিষ্কার, কোনো অক্ষর নেই, গানও থেমে গেছে। তখন মনে হলো হয়তো চোখের ভুল, কিন্তু বুকের ভেতর ধরপড় করতে থাকলো। এরপর বিকেলের দিকে ট্রেন মুঘল সরায় পৌঁছালো। তখন ট্রেন থামতেই একজন বয়স্ক যাত্রী উঠে আমাদের কামরার দিকে এগিয়ে এলেন। তিনি আমাদের জিজ্ঞাসা করলেন, তোমরা কি সেই কামরায় বসেছ যেটা সবসময় খালি রাখা হয়? আমরা অবাক হয়ে বললাম, না, আমরা তো টিকিট কেটে সিট পেয়েছি, এটা খালি কেন হবে? ও আচ্ছা। তখন উনি বললেন, আচ্ছা, তাহলে তোমরা ওই কামরাটাই পেয়েছো। এই কামরার একটা ইতিহাস আছে। অনেক বছর আগে হাওড়া থেকে হরিদ্বার যাওয়ার সময় রাতে এই কামরার এক যাত্রীকে খুন করা হয়েছিল গলায় দড়ি দিয়ে। তারপর থেকে বারবার যাত্রীরা নাকি একই সাদা পোশাকের ছায়ামূর্তিকে দেখতে পায়। অনেকবার রেলওয়ে এই কামরাটা বন্ধ রেখেছিল, কিন্তু ভিড় সামলাতে না পেরে আবার খুলতে হয়েছে। তবুও আজও মাঝে মাঝে যাত্রীরা আতঙ্কিত হয়। কথাগুলো শুনে আমাদের মনে হলো কানপুরের কুলির সাথে হুবহু মিলে যাচ্ছে। মানে তাহলে ঘটনাটা নিছক কাকতালীয় নয়, সত্যিই এর পেছনে কিছু আছে। সন্ধ্যা নামার সাথে সাথে আবার ভয়ের আবহ জমে উঠল। রাত হলেই কিছু ঘটেছে, এই ধারাবাহিকতা ভেবেই কাঁটা শিউড়ে উঠেছিল। আমরা চাইছিলাম রাত না আসুক, কিন্তু ট্রেন তো থামবে না। ঘড়ির কাঁটায় 8টা বাজতেই চারপাশের অন্ধকার যেন কামরার ভেতরে ঢুকে পড়ল। এবার আমরা সিদ্ধান্ত নিলাম, সবাই মিলে একসাথে থাকব, কেউ একা থাকবে না। কিন্তু রাত 10টার দিকে আবার সেই ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো। তারপর হঠাৎ কামরার আলো দুম করে নিভে গেল। চারিদিক অন্ধকার, শুধু জানলার বাইরে ছুটে যাওয়া গ্রামের আলো দেখা যাচ্ছিল। সে অন্ধকারে আমি স্পষ্ট অনুভব করলাম আমার কাঁধের ওপর বরফ শীতল একটা হাত রাখা হলো। আমি লাফিয়ে উঠতেই আলো ফিরে এলো, আর তখন সবাই দেখল আমার কাঁধে আঙ্গুলের দাগ, লালচে, ঠিক যেমনটা আগের রাত্রে ওই যাত্রীর গলায় পড়েছিল। সবাই চিৎকার করে উঠল, বুকের ভেতর কাঁপুনি শুরু হলো। এবার আর কোনো সন্দেহ রইল না, সত্যিই কোনো অদৃশ্য শক্তি আমাদের সাথে রয়েছে। সেই রাতে একে একে অনেকেই বলল তারা ফিসফিস আওয়াজ শুনেছে। কেউ বলল নিজের নাম ডাকতে শুনেছে, আবার কেউ কেউ বলল মাথার কাছে নিঃশ্বাসের শব্দ পেয়েছে। আমরা সবাই একসাথে জেগে কাটালাম। ভোর হলেই হরিদ্বারের কাছাকাছি পৌঁছে যাব, এই ভেবেই বেঁচেছিলাম। অবশেষে ভোর রাত 3টে নাগাদ সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা ঘটল। কামরার একদম মাঝখানে দাঁড়িয়ে রইল সেই সাদা পোশাকের বৃদ্ধ লোকটা। এবার সবাই তাকে দেখল। মুখে কোনো অভিব্যক্তি নেই, শুধু হাত তুলে আমাদের দিকে ইশারা করছে। তার গলায় দড়ির দাগ স্পষ্ট, চোখ দুটো ফাঁকা কোটরের মতো। আমরা সবাই হিম হয়ে গিয়েছিলাম, কেউ নড়তে পারছিলাম না। হঠাৎ সে অদৃশ্য হয়ে গেল, আর ট্রেন তীব্র শব্দ তুলে দুলতে দুলতে ছুটতে লাগলো। মনে হচ্ছিল দুর্ঘটনা হবে। সবাই প্রার্থনা করছিল। অবশেষে ভোরের আলো ফুটতেই ধীরে ধীরে ট্রেনটা শান্ত হলো। আমরা তখন বেঁচে আছি, এটাই বড় কথা। সকাল 8টার দিকে ট্রেন হরিদ্বার পৌঁছালো। আমরা ছুটে নেমে পড়লাম। তখন এক বৃদ্ধ লোক কাছে এসে বলল, তোমরা কি ওই কামরাটায় ছিলে? ওই কামরাটা তো ভালো না। হরিদ্বারে পৌঁছে আমরা যে নিঃশ্বাস ফেলার সুযোগ পেয়েছিলাম সেটা সত্যি। মনে হচ্ছিল যেন এক অদ্ভুত অভিশপ্ত রাত পার করে অবশেষে মুক্তি মিলেছে। কিন্তু আসলে মুক্তি তখনও মেলেনি। স্টেশন থেকে নামার পরও বুকের ভেতর অদ্ভুত শীতলতা লেগে রইল। যাত্রীদের মধ্যে কয়েকজনের মুখ দেখে বোঝা যাচ্ছিল তারা রাতের ঘটনায় কেমন মানসিকভাবে বিধ্বস্ত হয়েছে। আমরা হোটেলে উঠে স্নান করে ঘুমোতে গিয়েছিলাম, কিন্তু সেদিন দুপুরে ঘুমের মধ্যে আমি স্পষ্টভাবে সেই ফিসফিস আওয়াজ আবারও শুনলাম, যেন কেউ কানের কাছে এসে বলছে, আমি আছি, আমি এখানেই আছি। চমকে উঠে দেখি ঘরে কেউ নেই, বন্ধুরাও পাশের ঘরে ঘুমোচ্ছে। বুকের ভেতর ধড়ফড় শুরু হলো। ভেবেছিলাম হয়তো ক্লান্তির কারণে হ্যালুসিনেশন হচ্ছে,
কিন্তু পরে যখন অন্যদের জিজ্ঞাসা করলাম তখন অবাক হয়ে গেলাম, কারণ আমার বন্ধুরাও একই অভিজ্ঞতা পেয়েছিল। কেউ শুনেছে দরজায় ঠক ঠক করার শব্দ, কেউ দেখেছে জানলার পাশে সাদা ছায়া। এর মানে ছিল যে কামরার ভয়ঙ্কর ছায়া আমাদের সঙ্গ ছাড়েনি। হরিদ্বারের গঙ্গার ঘাটে গিয়ে পুজো করার সময়ও সেই অদ্ভুত শীতলতা আমাদের ঘিরেছিল। পাণ্ডারা যখন নাম জিজ্ঞাসা করেছিল তখন হঠাৎ আমি শুনতে পেলাম একেবারে অচেনা কণ্ঠ আমার নাম ধরে রাখছে। আমি ঘুরে তাকালাম, কিন্তু কেউ ছিল না। আমার শরীর হিম হয়ে গিয়েছিল। সেই রাতে হোটেলে আবার অদ্ভুত ঘটনা ঘটল। এক বন্ধু মাঝরাতে হঠাৎ চিৎকার করে উঠল। আমরা ছুটে গিয়ে দেখি সে বিছানায় বসে আছে আর গলা ধরে হাঁপাচ্ছে। বলল কেউ নাকি ওর ঘাড়ে হাত রেখেছিল। আলো জ্বালানোর পর স্পষ্ট আঙ্গুলের দাগ দেখা গেল, একেবারে ট্রেনের ঘটনার মতো। আমরা তখন বুঝলাম এটা কেবল ট্রেনের মধ্যে সীমাবদ্ধ নয়, এই ছায়াটা আমাদের পিছু নিয়েছে, আমাদের সাথে এসেছে। হরিদ্বারে ভ্রমণ তখন আর আনন্দের কিছু ছিল না। প্রতিটি মুহূর্ত ভয়ের মধ্যে কেটে যাচ্ছিল। গঙ্গায় ডুব দিয়ে স্নান করার পর একজন স্থানীয় পুরোহিতের সাথে কথা বললাম। তিনি মনোযোগ দিয়ে শুনে বললেন, তোমরা যে ট্রেনটার কথা বলছো ওই ট্রেনে নাকি এরকম ঘটনা ঘটতো, তবে এখনও যে ঘটে সেটা জানা ছিল না। একজন যাত্রীকে ওখানে খুন করে ফেলে রাখা হয়েছিল। কথাগুলো শোনার পর আমাদের ভয় আবারও বেড়ে গেল, কারণ এর আগেও আমরা একই কাহিনী শুনেছিলাম। যাই হোক, হরিদ্বার ঘোরা শেষ করে আমাদের সেই একই ট্রেনেই টিকিট করা ছিল আগে থেকে। এবার সেই ট্রেনে উঠতেই বুকের ভেতরটা কেমন হিম হয়ে গিয়েছিল, কারণ আমরা জানি এটা নিছক গুজব নয়। নিজের চোখে দেখেছি, নিজের শরীরে অনুভব করেছি। সেই সাদা পোশাকের বৃদ্ধ লোকটা আজও যেন আমাদের ছায়ার মতো পিছু নেই। হরিদ্বার থেকে ফেরার পর আমাদের ভেতরের আতঙ্কটা একেবারেই শেষ হয়ে যায়নি, বরং যেন আরও ঘন হতে থাকে। আমরা ভেবেছিলাম হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু আসল ভয়ের শুরুটা তখনও বাকি ছিল। কলকাতায় ফিরে আসার পরও রাতের ঘুম শান্তি মতো হচ্ছিল না। মাঝে মাঝে মনে হচ্ছিল কেউ যেন মাথার কাছে দাঁড়িয়ে আছে। দরজা বন্ধ থাকলেও অদ্ভুত ঠক ঠক শব্দ শোনা যেত। আমরা 6 জন যারা একসাথে ভ্রমণ করেছিলাম তারা প্রত্যেকেই আলাদা আলাদা জায়গা থেকেও একই অভিজ্ঞতা পাচ্ছিলাম, কারণ আমাদের মনে হচ্ছিল সে অভিশাপ যেন শহর পর্যন্ত চলে এসেছে। ভয়টা এতটাই বেড়ে গিয়েছিল যে আমরা ঠিক করলাম ব্যাপারটা নিয়ে কারোর সাথে আলোচনা করা দরকার। তখনই আমরা এক পুরনো রেলকর্মীর সাথে দেখা করি। তিনি অবসর নিয়েছেন বহু বছর আগে, কিন্তু তার সময়ই নাকি প্রথম অভিশপ্ত কামরার গল্পটা রটিয়েছিল। আমাদের সব কথা শোনার পর তিনি ধীরে ধীরে বলতে শুরু করলেন, তোমরা যেটা দেখেছ সেটা নিছক গুজব নয়। আমি নিজে জানি ওই কামরায় কি ঘটেছিল। অনেক বছর আগে, হয়তো 80-র দশকে, হাওড়া থেকে হরিদ্বার যাওয়ার পথে রাত 2টোর সময় এক ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার নাম আজও আর কেউ মনে রাখে না, কিন্তু তিনি নাকি বেনারস থেকে উঠেছিলেন। ধুতি পাঞ্জাবি পরা, শান্তশিষ্ট মানুষ। সহযাত্রীরা বলেছিল তিনি একা ভ্রমণ করছিলেন। ট্রেন যখন কানপুর বেরোচ্ছে তখন হঠাৎ তিনি চিৎকার করে ওঠেন। সবাই ভেবেছিল অসুস্থ হয়েছেন, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই তিনি নিস্তেজ হয়ে পড়েন। পরে জানা যায় তার গলায় দড়ির দাগ, অথচ কেউ তাকে ছোঁয়নি, কেউ কিছু বোঝেনি। এই ঘটনার পর থেকে বারবার একই কামরার একই দৃশ্য দেখা গেছে। কখনো কেউ শ্বাসরুদ্ধ হয়ে বেঁচে গেছে, কখনো আবার যাত্রী অসুস্থ হয়ে নামতে হয়েছে। রেলওয়ে একাধিকবার কামরাটা বন্ধ করার চেষ্টা করেছে, কিন্তু ভিড়ের চাপে আবার খুলতে হয়েছে। আমরা স্তব্ধ হয়ে তার কথা শুনছিলাম। তারপর তিনি বললেন, তোমরা আসলে ওই আত্মাটাকে হয়তো জাগিয়ে তুলেছ। সে সহজে ফিরে যাবে না। তোমাদের মনে করিয়ে দিবে তার মৃত্যুর কথা, আর সে তোমাদের ভালোই পিছু নিয়েছে। এক রাতে আমার এক বন্ধু বাড়ি ফেরার সময় রিকশায় বসেছিল। হঠাৎ দেখলো রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে সেই একই সাদা পোশাকের মানুষ। রিকশা পাশ কাটিয়ে চলে গেলেও সে স্পষ্টভাবে দেখেছিল লোকটা তাকেই রইল, মুখে কোনো অভিব্যক্তি নেই। পরে যখন সে বাড়ি পৌঁছালো তখন তার হাতে অদ্ভুত আঁচড়ের দাগ পাওয়া গেল। কেউ কিছু বুঝতে পারছিল না। এরপর আমরা সবাই ভয় পেতে শুরু করলাম। একসঙ্গে দেখা করলে প্রত্যেকবারই
কেউ না কেউ নতুন অভিজ্ঞতা পেত। মনে হতো যেন একসাথে থাকলেই আত্মাটা শক্তি পায়। সময় যেতে লাগলো, আমাদের জীবনযাত্রা কেমন যেন পাল্টে গেল। কেউ স্বাভাবিকভাবে কাজে মন দিতে পারছিল না, কেউ হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে পড়ছিল। তখনই আমার এক বন্ধুর মাধ্যমে এক তথাকথিত গবেষকের কাছে যাই। তিনি নাকি বহুদিন ধরে ভারতীয় রেলপথে ঘটে যাওয়া অদ্ভুত রহস্য নিয়ে কাজ করছেন। তাকে সব কিছু শোনানোর পর তিনি বললেন, এটা নিছক মানসিক চাপ নয়। রেলপথে অনেক সময় যাত্রীদের মৃত্যুর পর আত্মারা শান্তি পায় না, কারণ চলমান গাড়িতে মৃত্যু হলে তাদের দেহ থেকে বিচ্ছিন্ন আত্মা গন্তব্য খুঁজে পায় না। তারা বারবার সেই জায়গায় ফিরে আসে যেখানে শেষ মুহূর্তে তারা ছিল। তাই ট্রেনের কামরাগুলোতে প্রায়শই এই ধরনের অভিজ্ঞতা পাওয়া যায়। তার ব্যাখ্যা শুনে আমাদের গায়ে কাঁটা দিয়ে উঠল। তিনি আরও বললেন, তোমরা যদি সত্যিই মুক্তি চাও তাহলে তোমাদেরকে তার আত্মার শান্তি কামনা করতে হবে। এরপরে সত্যি কথা বলতে সেই আমার বন্ধুটা কি যেন একটা করে দিল। আস্তে আস্তে সমস্ত ঘটনা ঘটাও বন্ধ হয়ে গেল। এরপরে আমাদের সাথে আর তেমন কোনো ঘটনা ঘটেনি। তো বন্ধুরা, এই ছিল একটা অদ্ভুত ঘটনা, যে ঘটনাটা শুনলে কেমন যেন একটা মনের মধ্যে লাগে, তাই না? আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। যারা ভাবছো ঘটনা শেয়ার করব কিন্তু কনফিউশনে ভুগছো, তাদেরকে বলবো একদম দেরি না করে ঘটনা শেয়ার করে দাও। আমাদের এখানে সবাইকেই সমানভাবে প্রাধান্য দেওয়া হয়। যারা ভাবছো ঘটনা হয়তো শোনাবে কিনা, তাদেরকে বলবো তোমরা একবার পাঠিয়েই দেখো, তোমরা নিরাশ হবে না। আর একটা কথা, ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা বিশ্বাস করছো না তারা এগুলোকে এন্টারটেইন হিসেবেই নিয়ে নাও। চলো এবার আমরা শুরু করে দিই পরের ঘটনা। প্রিয় অমিতদা, আশা করি ভালো আছো। আমি উষিতা। সাময়িক বিরতি নিয়ে আবারও একটা ঘটনা লিখতে বসলাম। আমার বন্ধু রিক্তার দাদা রঞ্জিতদাকে সংসার চালাতে একবার বাড়ি থেকে দূরে একটা মিষ্টির দোকানে কাজে যেতে হয়। বাঁকুড়া জেলায় অবস্থিত মিষ্টির দোকানটা ছোট হলেও বেশ পরিপাটি। রঞ্জিতদা দেখল আধা শহরে এই অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ ভারী মনোরম, অথচ রাত নামলে এখানে যেন নীরবতা বাড়ে। বাড়ি যেহেতু অনেকটা দূরে, তাই ম্যানেজারের সাথে কথা বলে রঞ্জিতদা এবং তার সেই সহকর্মীর থাকার ব্যবস্থা হয়ে যায় পাশের এলাকার মধ্যে। এর আগে দোকানটা ভালো চললেও এলাকার নতুন কিছু মিষ্টির দোকান হওয়ায় ইদানিং ক্রেতাদের আনাগোনা কমে গেছে। রঞ্জিতদাকে মালিক জানান, মাঝে দুপুরবেলা কয়েক ঘন্টার জন্য ঝাঁপ বন্ধ রাখা হয়, তাছাড়া সকাল থেকে রাত 10টা পর্যন্ত মিষ্টির দোকান খোলাই থাকে। রঞ্জিতদা কাজে জয়েন করার পর কয়েক মাস কেটে গেছে, তাও ব্যবসার উন্নতি হয়নি। দোকানের ম্যানেজার মোদকদের ওয়ার্নিং দিয়ে যায় মিষ্টির স্বাদের জন্য, নতুনত্ব আনার জন্য। সেই মতো মোদকেরা নতুন ধরনের মিষ্টি বানানোর কথা ভাবতে থাকে। এভাবেই চলছিল। কয়েক মাস বাদে এক বৃষ্টি ভেজা রাতে রঞ্জিতদা সহ দোকানের 3 জন কর্মচারী কাজ করছিল। মোদকেরা ভেতরে বসে মিষ্টি তৈরি করছে। সেদিন এমনিতেও বিক্রি ভালো হয়নি বৃষ্টির জন্য। দোকান বন্ধ করার কিছুক্ষণ আগে হঠাৎ বৃষ্টির মধ্যে কোথা থেকে একটা বাচ্চা ছেলে এসে কিছু মিষ্টি অর্ডার করলো। ওরা লক্ষ্য করলো ছেঁড়া ময়লা গেঞ্জি আর হাফ প্যান্ট পরা বাচ্চাটি খালি হাতে দোকানে এলো, অথচ তার শরীর এক ফোঁটাও ভেজেনি। যাই হোক, মিষ্টি দিয়ে দিলে বাচ্চাটি খুশি মনে সেটা নিয়ে চলে যায়। রঞ্জিত দ্বারা খেয়াল করে আজকাল ওদের দোকানে বিক্রি সামান্য বেড়েছে, আবার খদ্দের আসতে শুরু করেছে। ম্যানেজার স্বয়ং বিষয়টা দেখে দারুণ খুশি হলেন। কয়েকদিন পরে আবারও বাচ্চাটা এলো একই রকমভাবে আর একই সময়ে। সেদিন বৃষ্টি ছিল না, কিন্তু মুশকিল হলো ওই সেম জামা প্যান্ট পরা বাচ্চা ছেলেটা সেদিন এসে বেশ পুরনো আমলের কিছু মিষ্টি চেয়ে বসে, যেগুলো আজকাল মিষ্টির দোকানে প্রায় পাওয়া অসম্ভব। আসলে সেরকম মিষ্টি বানানোর কারিগর বা মোদক বর্তমানে পাওয়া কঠিন। অথচ যে সময়ের কথা বলছি তখনও আমাদের হাতে স্মার্টফোন আসেনি, অনলাইনের অর্ডার হয়তো দূরের থাক। যাই হোক, ওরা সবাই মিলে ছেলেটাকে অনেক বোঝানোর চেষ্টা করলো,
কিন্তু সে নাছোড়বান্দা ছেলে, তাই মোদকেরা চেষ্টা করবে বলে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কোনো ক্রমে সেই জাতীয় মিষ্টি তৈরি করে দিতে রাজি হলো। কিন্তু তাতে ক্ষণিকের সময় লাগবে। সে না হয় আজকে তারা একটু বেশি সময় ধরেই দোকান খোলা রাখবে, এই ভেবে ওরা কাজে মন দিল। ততক্ষণে রঞ্জিতদা ছেলেটাকে দোকানের ভেতরে একটা বেঞ্চে বসে থাকতে বলে। এদিকে এলাকার অন্যান্য মিষ্টির দোকানগুলো ততক্ষণে বন্ধ হয়ে গিয়েছে। আগেই বলে রাখি, এটা বাজার এলাকা নয়। চারিদিকের অধিকাংশ দোকানপাট বন্ধ হয়ে গেছে। দূরে, অনেক দূরে হাতে গোনা কটা স্টেশনারি বা মুদি দোকানের আলো দেখা যাচ্ছে। বাচ্চাটাকে শান্ত করতে কর্মচারীদের একজন গেল দূরের এক দোকান থেকে চকলেট আনতে, কারণ ইতিমধ্যে বাচ্চাটা চেঁচামেচি জুড়ে দিয়ে ওদের রীতিমতো শাসিয়ে বলতে থাকে, যা চেয়েছি হুবহু সেই মিষ্টি না পেলে তোদের কাউকে ছাড়ব না। কথা বলার সময় এইটুকু বাচ্চার চোখগুলো কেমন যেন লাল দেখায়। তার গলার স্বর অদ্ভুত রকমের হয়ে ওঠে। ওরা তাকে কোনো ক্রমে শান্ত করে বেঞ্চে বসায়। হঠাৎ সেই কর্মী মালিককে ফোন করেছিল, মালিকের ফোন বন্ধ দেখে সে রঞ্জিতদাকে জানায় ছেলেটা বেঞ্চে নেই। রঞ্জিতদা বলে ওঠে, এই তো এখানেই বসেছিল, কোথায় আর যাবে? আশপাশটা দেখ, হয়তো রাগ করেছে, আমাদের সাথে মজা করে কোথাও লুকিয়েছে। এদিকে 20 মিনিট ধরে তাকে কোথাও খুঁজে পাওয়া গেল না। সে সময় ভেতরে হালুই ঘর থেকে মোদকের চিৎকার শুনে কর্মীরা ছুটে সেদিকে যায়। এখানে বলি, হালুই ঘর মানে হলো মিষ্টি তৈরি করার ঘর। ইতিমধ্যে ওই কর্মচারীটি দোকানে ফিরে এসেছে। ওরা 3 জন হালুই ঘরে ঢুকে দেখে পাশে সদ্য খোলা অন্ধকার ভাড়া ঘরের কোণে ছেলেটা উবু হয়ে পেছন ঘুরে বসে কি যেন ছিঁড়ে কচমচ করে চিবিয়ে খাচ্ছে। পরে জানা গেল মোদকদের একজন আলোহীন ভাড়াঘরে প্রয়োজনীয় জিনিস আনতে গিয়ে ভাড়াঘরটা যেই খুলেছে, অমনি টর্চের আলোয় ছেলেটিকে ওইভাবে বসে কচমচ শব্দে কিছু খেতে দেখেই সে চিৎকার করে ওঠে। ওদের চিৎকারে কর্মীরা রীতিমতো ঘাবড়ে যায়। ছেলেটা বদ্ধ ভাড়াঘরে কখন কিভাবে ঢুকলো তা কেউ ভেবে পায় না, কারণ ওই ঘরে যেতে হলে মোদকদের সামনে দিয়ে যেতে হবে। এছাড়া বন্ধ ভাড়াঘরের চাবি কারিগর বা মোদকদের কাছেই থাকে। যে কর্মীটি চকলেট এনেছিল সে সব শুনেও যুক্তি দিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করে। সবাইকে অযথা ভয় পেতে নিষেধ করে। সে ছেলেটার সামনে গিয়ে বলে, দেখ বাবু, তোর মিষ্টি তৈরি হচ্ছে, আমি তোর জন্য চকলেট নিয়ে এসেছি, এবার দোকানে এসে বস। সে আরও কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই সবাইকে চমকে দিয়ে ছেলেটা সামনে ফিরে তাকায়। দেখা যায় তার হাতে একটা বড় ইঁদুর, যেটা সে এতক্ষণ চিবিয়ে খাচ্ছিল। বাচ্চাটার চেহারা মুহূর্তে কেমন ফ্যাকাশে হয়ে গেছে, সারা মুখে টাটকা রক্ত লেগে আছে, আর 2 চোখ সম্পূর্ণ সাদা, চোখের তলায় গাঢ় কালশিটে। ছেলেটিকে ওইভাবে দেখার পর মোদকেরা সেখানে জ্ঞান হারায়। রঞ্জিতদা ও তার সহকর্মীদের মাথা ঘুরে যাওয়ার জোগাড়। রঞ্জিতদাদের চোখের সামনে যেন অদৃশ্য কোনো শক্তিতে হালুই ঘর থেকে বেরোনোর একমাত্র দরজাটা হঠাৎ বন্ধ হয়ে গেল। ধাক্কা দিতেও সেটা খুলল না। রাস্তাঘাট সব শুনশান। 5 জন মোদক চেষ্টা করেও হালুই ঘর থেকে বেরোতে পারেনি সেদিন। দোকানের ঝাপটা কোনো মতে নামিয়ে রঞ্জিতদারা ওই দিন প্রাণে বেঁচে ফিরেছিল, তাদের আস্থা নাই। পরদিন তারা মালিক ম্যানেজারকে সবটা বললেও ওনারা কর্মীদের বিশ্বাস না করে উল্টে মোদকদের মৃত্যুর জন্যই তাদেরকে দায়ী করেন। মোদকদের মৃত্যুটা ছিল একদম অস্বাভাবিক। বিশ্বাস না হলেও সেদিন ঘটনাটা ঘটেছিল। বন্ধ ঘর থেকে ওদের ছিন্ন বিচ্ছিন্ন দেহাংশ পাওয়া যায়। পোস্টমর্টেমের রিপোর্টে তাদের দেহের বিভিন্ন স্থানে অদ্ভুত কোনো হিংস্র জন্তুর আঁচড় কামড়ের চিহ্ন মেলে। আর এটা যে কোনো মানুষের পক্ষে করা সম্ভব নয় তাও প্রমাণিত হয়। কিন্তু তেমন প্রাণী সেখানে কিভাবে আসবে পুলিশও তা ভেবে পায় না। বাচ্চাটাকে কখনো কোনো দোকানে ঢুকতে দেখা গেলেও এলাকার কয়েকজন জানায় এর আগে পথ চলতে কিছু মানুষ যে বা যারা রাতে বাচ্চাটাকে এদিক ওদিক ঘুরতে দেখেছে তারা প্রত্যেকেই কোনো না কোনো সময় মারা গেছে। আরও নানান প্রচলিত কথা শোনা যায় এখনকার বাতাসে কান পাতলে। হয়তো সেই জন্যই রাত বাড়লে অধিকাংশ দোকানপাট বন্ধ হয়ে যায়। নেমে আসে অদ্ভুত নিস্তব্ধতা। দোকানের মালিক সেই সব বিশ্বাস করতে চায় না, আর পুলিশ সেগুলো বিশ্বাস করবে কেন? এসবের তো কোনো নির্দিষ্ট প্রমাণ নেই, তাই ইনভেস্টিগেশন অসম্পূর্ণই থেকে যায়। এরপর রঞ্জিতদা দোকানের কাজটা ছেড়ে দেয়। রঞ্জিতদা পরে শুনেছিল এই ঘটনার ঠিক 15 দিনের মধ্যে তার অপর 2 সহকর্মীর মৃত্যু হয়েছে।
ডাক্তাররা যদিও মৃত্যুটাকে হার্ট অ্যাটাক বলে দাবি করে, আর মিষ্টির দোকানটিও পরবর্তীতে বন্ধ হয়ে যায়। ভাগ্যক্রমে একমাত্র রঞ্জিত দাস সেবার বেঁচে বাড়ি ফিরেছিল। তো দাদা, এই ছিল আজকের ঘটনা, যা রিক্তার মুখে শুনেছিলাম। ঘটনাটা ভালো লাগলে ভৌতিক কথায় অবশ্যই পড়ে শুনিও, ও খুশি হবে এবং আমিও খুশি হব। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের জমজমাট একটি এপিসোড। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যেও। চলো এবার আমরা শুরু করছি শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে চুমকি ঘোষ, সেকেন্ড কমেন্ট করেছে দীপিকা দাস, থার্ড কমেন্ট করেছে সুদীপ প্রকায়স্ত। তিনজনই লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে বনগাউন, এসকে আরাফুল হোসেন, সুমন দাস, দেবদূত সাহা, রবিন সামন্ত, বিশ্বজিৎ দাস, লক্ষ্মণ সর্দার, তন্নি হালদার, সুমিত ঘোষ, জয় দাস, রেখা পাসমান, রত্না রয়, সঞ্জীব ঘোষ, প্র্যাঙ্ক বয় বিজয়, মোহিনী পাল, রিক মণ্ডল, তন্ময়, সোমা তৃষা, পীযূষ পাল, রাহুল বিশ্বাস, পিয়ালি লিখেছে, দাদা তোমার ভিডিও ওয়েট করছিলাম আর হেডফোন লাগিয়ে ট্রাভেল করতে চলে এসেছি। আমি তোমার সব ভিডিওই শুনি বা দেখেছি, আমার খুব ভালো লাগে। আমার নামটা নিও তন্ময় দাস। হ্যালো তন্ময় দাস। তারপরে কমেন্ট করেছে বাবু পাত্র, লিখেছে আমার ওয়াইফের নামটা একবার বলো, ওর নাম নিশা। হ্যালো নিশা। তারপরে কমেন্ট করেছে ববিতা অধিকারী, সুনিতা সরকার, রিয়া ব্লগস, লিখেছে হ্যালো দাদা, আমি মিষ্টু। আমার মেয়ে সৃজা, যার বয়স 7 বছর, যা তোমাকে ভূতু আঙ্কেল বলে ডাকে। সে খালি বলে মা আমি একটু ভূতু আঙ্কেলের সাথে দেখা করব। একদিন চেষ্টা করবো দাদা ভাই তোমার সাথে দেখা করার। তুমি নৈহাটিতে আসলে প্লিজ বলো। লাভ ইউ ভৌতিক কথা। একদম গো, যদি যাই অবশ্যই জানাবো। তারপরে কমেন্ট করেছে মনীষাহা দোয়েল, ইউদাস রয়, গীতা গোস্বামী, সঙ্গীতা মজুমদার, এমডি মন, মুসলিমা খাতুন, বিশাল ঘোষ, লাবণী পাল, মলয় চক্রবর্তী, পাপড়ি দোলা, শঙ্কর চক্রবর্তী, রৌনক দত্ত, বিষ্ণু সাধন, অমিতা ঠাকুর, সুমন মান্ডি, অঞ্জলি মণ্ডল, অঞ্জনা দত্ত, পিন্টু ধারা, তৃষা ব্যানার্জি, দেবশ্রী গাঙ্গুলি, লাবণী পাত্র, এরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।